আয়তনের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর ৯০তম দেশ, তবে ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় পৃথিবীর শীর্ষ ১৫ থেকে ২০টি দেশের মাঝে অবস্থান করবে, যে কারণে পৃথিবীর শক্তিশালী দেশগুলো সামরিক ঘাঁটি স্থাপন করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, ভারত এবং চীনের মতো দেশগুলো বাংলাদেশে তাদের সামরিক ঘাঁটি নির্মাণ করতে মরিয়া। তবে চীনের আগ্রহ সবচেয়ে বেশি। দেশটি যে কোনো মূল্যে বাংলাদেশে অন্তত ২টি সামরিক ঘাঁটি স্থাপন করতে চায়, কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান চীনের নিকট আলাদা গুরুত্ব বহন করে। দেশটি ভারতকে ঘিরে সামরিক শক্তি বৃদ্ধি করতে মরিয়া, সুতরাং বাংলাদেশের সহযোগিতা লাগবেই। অন্যথায় চীনের পক্ষে ভারতকে চাপে রাখা সম্ভব হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন দুটি স্থানে সামরিক ঘাঁটি স্থাপন করতে আগ্রহী চীন? যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। ২০১৪ সালের পর থেকে চীনের অর্থনীতি ও সামরিক শক্তি ব্যাপক শক্তিশালী হয়ে ওঠে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক তৈরি হয়। দেশটির দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাংলাদেশের মাটিতে সামরিক ঘাঁটি স্থাপন করা। সেই পরিকল্পনা নতুন করে বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের রংপুর এবং চট্টগ্রাম এই দুইটি অঞ্চলে স্থায়ীভাবে সামরিক ঘাঁটি স্থাপন করতে আগ্রহী চীন। এর মাঝে রংপুর অঞ্চল অন্যতম। চীনের সেনাবাহিনী এই অঞ্চলে বিশাল সামরিক ঘাঁটি স্থাপন করলে ভারতের পরাজয় নিশ্চিত, কারণ রংপুর থেকে চিকেন নেকের অবস্থান খুব বেশি দূরে নয়। ফলে মাত্র ১৭ কিলোমিটার অঞ্চলকে দখল করতে পারলে ভারতের 7 সিস্টারের প্রায় ৩ লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল হাতছাড়া হবে। সেক্ষেত্রে রংপুর হচ্ছে আদর্শ স্থান, বিশেষ করে চীনের সামরিক ঘাঁটি স্থাপনের জন্য। অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রামে একটি নৌঘাঁটি স্থাপন করতে চায় দেশটি। চীনের লক্ষ্য কক্সবাজার জেলায় একটি নৌঘাঁটি স্থাপন করা। সেক্ষেত্রে ভারতকে ঘিরে ফেলা সম্ভব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। তবে চীনকে সামরিক ঘাঁটি স্থাপনের অনুমোদন দিলে বহুমুখী দিক থেকে লাভবান হবে বাংলাদেশ। প্রথমত, রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করবে। ভারত যদি কখনো বাংলাদেশের উপর আক্রমণ করে, তখন চীন পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধে লিপ্ত হবে। সুতরাং এক্ষেত্রে ভারতের পরাজয় এক প্রকার নিশ্চিতই বলা যায়। বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক সুবিধাও প্রদান করবে। বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশকে ছাড় দেবে। এছাড়াও বিনামূল্যে সমরাস্ত্র প্রদান করবে। রাতারাতি বাংলাদেশের সামরিক শক্তি কয়েক গুণ শক্তিশালী হয়ে যাবে। বাংলাদেশের অবস্থান থেকে চীনের প্রস্তাব লোভনীয়। সেক্ষেত্রে এখন সম্ভব না হলেও ভবিষ্যতে এই প্রস্তাব গ্রহণ করা যেতে পারে। চীনের বৈশ্বিক অবস্থান ২০৩০ সালের মধ্যে আরও শক্তিশালী হবে। সেক্ষেত্রে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও সমস্যা হবে না। চীন যে ধরনের সুবিধা প্রদান করবে তাতে ক্ষতি পুষে নেওয়া সম্ভব। অন্যদিকে ভারতের হাত থেকে বাংলাদেশ নিরাপদ থাকবে। গত ৪ অর্থবছরে চীন এককভাবে বাংলাদেশকে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে চীনের বিনিয়োগ রয়েছে প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। চীনের হাতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ অর্থ রয়েছে, যা নিয়ে তারা বিনিয়োগ করার জন্য উপযুক্ত জায়গা খুঁজছে। এক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই তাদের জন্য একটি ভালো অপশন, কারণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ নিজে থেকে ঋণের সন্ধান করছে। শুধু যে বাংলাদেশকেই ঋণ দিচ্ছে চীন তা কিন্তু না। আফ্রিকা থেকে শুরু করে এশিয়া এমনকি ইউরোপেও বিভিন্ন দেশকে ঋণ দিচ্ছে চীন। কিন্তু সার্বিক বিবেচনায় অন্য দেশের তুলনায় বাংলাদেশকে ঋণ দেওয়াটা তাদের জন্য বেশি লাভজনক, এমনটাই জানাচ্ছেন বিশ্লেষকরা। কারণ ঋণ দিয়ে একদিকে তারা যেমন সুদের টাকা পাচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে চীনা ঠিকাদাররাই ওইসব প্রকল্প বাস্তবায়ন করছে। তার পাশাপাশি বাংলাদেশের উপরেও চীনের প্রভাব বিস্তার থাকছে। যেসব প্রকল্পে চীন ঋণ দিচ্ছে, দেখা যাচ্ছে চীনা ঠিকাদাররাই সে সকল কাজগুলো হাতিয়ে নিচ্ছে। লোক বলেরও একটা বড় অংশ তাদেরই, যার ফলে বাংলাদেশে কর্মরত বিদেশিদের মধ্যে চীনা নাগরিকরাই শীর্ষে অবস্থান করছে। বিভিন্ন খাত মিলিয়ে বর্তমানে প্রায় ৭০০টি চীনা কোম্পানি কাজ করছে বাংলাদেশে। এখন চীন যদি নিজে থেকে এসব ঋণ না দিত, তাহলে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান এবং নাগরিকরা বাংলাদেশে এভাবে কাজ করতে পারত না। চীনের সাথে বাংলাদেশের বাৎসরিক দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বিশাল এই অঙ্কের প্রায় সবটাই আমদানি করে বাংলাদেশ। একক দেশ হিসেবে চীনের কাছ থেকেই বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে থাকে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখা যাচ্ছে গত ১০ বছরে চীন থেকে পণ্য আমদানি প্রায় ৩ গুণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে ২০১২-১৩ অর্থ বছরে চীন থেকে বছরে যেখানে ৬৫০ কোটি মার্কিন ডলারের মতো পণ্য আমদানি করা হতো, এখন সেটি বেড়ে প্রায় ২০০০ কোটি ডলারে পৌঁছেছে। আঞ্চলিক বিবেচনায় বাংলাদেশ হয়ে গেছে চীনের সবচেয়ে বড় রফতানির উৎস। মূলত বাণিজ্যিক ও অর্থনৈতিক কারণেই চীনের কাছে বাংলাদেশ বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিভিন্ন পণ্যের পাশাপাশি চীনের কাছ থেকে সামরিক সরঞ্জামও কিনে থাকে বাংলাদেশ। ২০১৬ সালে চীন থেকে ২টি সাবমেরিনও কিনেছিল বাংলাদেশ। ফলে চীনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির ক্ষেত্রেও বাংলাদেশ বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তার পাশাপাশি রয়েছে ভূরাজনৈতিক স্বার্থ।
অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের পাশাপাশি ভূরাজনীতির কৌশলগত দিক থেকেও চীনের কাছে বাংলাদেশের একটা বাড়তি গুরুত্ব রয়েছে। বাড়তি এই গুরুত্বের প্রধান কারণ হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। সুপার পাওয়ার হওয়ার স্বপ্নে বিভোর থাকা চীন এ অঞ্চলে একটা আধিপত্য রাখতে চায়। সেভেন সিস্টার দখলে চীন তাদের শক্ত অবস্থান নিশ্চিত করছে এবং তারা জানান দিচ্ছে যে কোনো মুহূর্তে তারা সেভেন সিস্টার আলাদা করে ফেলবে। কারণ চীন তাদের কৌশল অনেকটাই বদলেছে। সরাসরি সামরিক আগ্রাসনের বদলে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। এ অঞ্চলে তাদের উপস্থিতি আরও পাকাপোক্ত করছে। চীন, পাকিস্তান এবং বাংলাদেশের নতুন জোট ভারতের জন্য নতুন সতর্কবার্তা। এমন পরিস্থিতিতে ভারতের অবস্থা কি হবে? বিশেষজ্ঞরা বলছেন, ভারত যদি একাধিক ফ্রন্টে চাপে পড়ে তাহলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি সম্পূর্ণ বদলে যেতে পারে। বিশেষ করে চীনের নেতৃত্বে কৌশলগত একটি ঘেরাও পরিকল্পনা যদি সফল হয় তাহলে ভারত শুধু এই অঞ্চলেই নয়, আন্তর্জাতিকভাবে বড় কৌশলগত সমস্যার সম্মুখীন হবে। ভেঙে পড়বে ভারতের অর্থনীতি। ভারত পুরোপুরি এক ঘরে হয়ে পড়বে। আর এই সব ব্যাপার বুঝতে পেরে আগেভাগেই ভারতের সেভেন সিস্টার সহ একাধিক বিদ্রোহী রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হতে স্বাধীনতার ডাক দিতে চাচ্ছে এবং চীন সেভেন সিস্টারের পাশে তাদের সামরিক ঘাঁটি গেড়ে ঘাপটি মেরে বসে আছে। সুতরাং ভারত উভয় সংকটে রয়েছে। এই সংকট থাকা অবস্থায় ভারত কোনোভাবেই বাংলাদেশের সাথে সংঘাতে জড়াতে চাইবে না, কারণ এটা তাদের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে। ফলে বাংলাদেশ ভারতের কবল থেকে মুক্ত হওয়ার এটাই শেষ সুযোগ। আর এই সুযোগটাকে শতভাগ কাজে লাগাতে চাচ্ছে বাংলাদেশ। আমাদেরকে প্রথমে এটা খুঁজে বের করতে হবে, কেন আমরা সমরাস্ত্র তৈরি কিংবা ক্রয়ে এতদিন পিছিয়েছিলাম। যেখানে প্রতিবেশী শত্রু মিয়ানমার অর্থনৈতিকভাবে দুর্বল হয়েও সামরিক সক্ষমতায় আমাদের চেয়ে সবল, পেশাদার সামরিক বাহিনী নিয়েও শুধু সমরাস্ত্রের অভাবে কেন আমরা সামরিক সক্ষমতায় মিয়ানমারের চাইতেও দুর্বল? তার কারণ কি? এটা আগে আমাদের জানা দরকার। সরকার পরিবর্তন হওয়ার পর এখন থেকে সামরিক বাহিনীকে আর কোনো সরকারের নিজের স্বার্থে কাজে লাগানো হচ্ছে না, কাজে লাগানো হচ্ছে দেশের স্বার্থে। দেশের স্বার্থ মানে সার্বভৌমত্ব। সুতরাং সমরাস্ত্র তৈরি কিংবা সমরাস্ত্র ক্রয় উভয়ই হবে খুব অল্প সময়ে, তাতে কোনো সন্দেহ নেই। ভারতের আপত্তির কারণে বন্ধ আছে বেশ কয়েকটি বিমান ঘাঁটি নির্মাণ কাজ, তবে পাল্টে গেছে সময়। হবে সমরাস্ত্র তৈরি ও ক্রয়। বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে কোন দেশ থেকে যুদ্ধবিমান কিনলে সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব, সামগ্রিকভাবে কোন দেশের এবং কোন মডেলের যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করবে এবং সর্বোত্তম হবে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কোন দেশের যুদ্ধবিমান, কোন দেশের সাবমেরিন, কোন দেশের এয়ার ডিফেন্স সিস্টেম এবং কোন দেশের যুদ্ধজাহাজ ক্রয় করবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কারণ ইতিমধ্যেই বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। যেমন পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হয়েছে, তাই বাংলাদেশকে সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রেও নতুন করে সিদ্ধান্ত নিতে হচ্ছে। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।